গাছের হাসপাতাল গড়ার প্রত্যয়ে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। দ্য রাইট পারসনের দ্বিতীয় ভাগের 2 পর্বের ধারাবাহিকে এবারে থাকছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নগর কৃষক আহসান রনি। ভ্রাম্যমাণ গাছের হাসপাতাল, এই কনসেপ্টটি আসলে কি? অসুস্থতা, দুর্বলতা, নানাবিধ ঘাটতি কারণে গাছপালাগুলো অনেকটা ঝুঁকি নিয়ে বেঁচে আছে। এর ফলে সামান্য বাতাসেই সামান্য ঝড়েই গাছপালা ভেঙে পড়ছে, গেলে পড়ছে। আমাদের ভ্রাম্যমাণ হাসপাতাল এখানে একটি চমৎকার কাজ করছে। আমরা যে কোনো ঝড় থেমে গেলেই আমরা আসলে বেরিয়ে পড়ি দেখার জন্য যে কোন গাছপালাগুলোর কী অবস্থা আছে। এবং আমরা যেখানেই সুযোগ পাই যে একটা গাছ হেলে পড়ছে, তার কিন্তু একটু সাহস দেওয়া যায়, একটু খুঁটি দিয়ে একটু তার পাশে দাঁড়ানো যায়, গাছপালাটি আবার দাঁড়ানোর সাহস পাবে, শক্তি পায়। ভ্রাম্যমাণ হাসপাতালটি আসলে সেই জায়গা থেকে দারুণ ভূমিকা রাখছে বলে মনে করি। আপনাদের গ্রিন সেভার্সে গাছের ডাক্তার রয়েছে, এর সম্পর্কে যদি বলতেন। গাছের ডাক্তার শব্দটি শুনতে ভালো লাগে। আমরাও সেটিই বিবেচনা করেছি। ঢাকা শহরে যেন একটা বাড়ি করার সক্ষমতা আছে, তার নিশ্চয়ই বাগান করার সামর্থ্য আছে এবং বাগান পরিচর্যার জন্য একজন মালি রক্ষণাবেক্ষণের সুযোগও তার নিশ্চয়ই আছে। কিন্তু ঢাকা শহরে তো প্রশিক্ষিত মালি নেই। তো কী করা যেতে পারে? মালি তৈরি করা যেতে পারে। আমরা তখন ভাবলাম যে এত মালি চাহিদা নিশ্চয়ই তৈরি হবে, কারণ এত ছাদ যদি সবুজ হতে শুরু করে, মালি চাহিদা তো নিশ্চয়ই তৈরি হবে। তো সেখানে যেহেতু ছাদ বাগান, ছাদ কৃষিতে নানাবিধ গাছের সমারোহ থেকে একটা ছাদ বাগানে যে চাষাবাদ, সেটা মাঠ ফসলের চাষাবাদের চেয়ে অনেক কঠিন। কারণ মাঠ ফসলের মতো বা যেখানে ধান ক্ষেত, সেখানে শুধু ধান হয়, যেখানে আলু ক্ষেত সেখানে শুধু আলু হয়। কিন্তু একটা ছাদ বাগানে ফুল, ফল, সবজি, ওষুধি সব কিছুর একটা সন্নিবেশ থাকে। সেখানে একজন অভিজ্ঞতা সম্পন্ন মালি যদি যোগান না দেওয়া যায়, তাহলে কিন্তু সেই বাগানকে ভালো রাখা বেশ দুর্ভোগ আছে। তো সেই ভাবনা থেকে আমরা প্রশিক্ষিত মালি তৈরি করতে শুরু করলাম। শিক্ষিত তরুণদেরকে জায়গাটায় উদ্বুদ্ধ করতে শুরু করলাম। কিন্তু যেটা দেখলাম যে মালি শব্দটার সাথে শিক্ষিত তরুণরা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তারা এটাকে একটা নিচু স্তরের পেশা হিসেবে এটাকে তারা বিবেচনা করছে। তো তখন মনে হলো যে আমি যদি এখানে একটা নতুন প্রজন্ম শিক্ষিত তরুণদেরকে আমরা যুক্ত করতে চাই, এই নামটাকে চেঞ্জ করে দিতে হবে। তখন একটু সাহস করেই আমরা মালির পরিবর্তে গাছের ডাক্তার শব্দটিকে ব্র্যান্ডিং করা শুরু করলাম। আমাদের এই মুহূর্তে অসংখ্য গাছের ডাক্তার যারা আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত, তারা কাজ করছে সারা শহরে। আগামী 20 বছরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বছরে প্রায় 2.5 লক্ষ মানুষ মারা যাবে। এ বিষয়ে আমরা কি পদক্ষেপ নিতে পারি? অনেক কঠিন প্রশ্ন এবং আশঙ্কাজনক প্রশ্ন, এবং উত্তরটা নিশ্চয়ই আরও আশঙ্কা বাড়াবে এবং বোধ করি আমাদের সেই সরকারের জায়গা থেকে উদ্যোগী হতে হবে। প্রথমেই আমি যেটা মনে করি যে রেসপন্সিবিলিটি প্রত্যেকটা ব্যক্তিকেন্দ্রিক শুরু করতে হবে, দায়িত্ব নেওয়াটা। আমরা আমাদের আচরণে আমাদের কিছু রেসপন্সিবল বিহেভিয়ার ডেভেলপ করা, যেটি মূলত দীর্ঘমেয়াদে ক্ষতি কমাবে। আমরা হয়তো বা অনেক দুর্যোগ সরাসরি আমরা রোধ করতে পারবো না, কিন্তু কিছু কিছু নিজস্ব ভালো উদ্যোগ শুক্রবার ভিত্তিক, যেটি যদি আমরা এখন থেকে নিজেদের মধ্যে অভ্যেসে পরিণত করতে পারি, চর্চা করতে পারি, তাহলে এই যে ক্ষতি যেটি আমরা ভাবছি, যেটি নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি, সেটিকে হয়তো বা কমানো সম্ভব হবে। সব সেই মিটিগেশন প্র্যাকটিসগুলোকে নিজেদের মধ্যে জোরালো করা, বিশেষ করে কিছু কিছু ব্যবহার, পলিথিনের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে ফেলা, নিজেদের আরেকটু সচেতনতার মাধ্যমে এরকম যেখানে যেখানে আমরা কি করতে পারি, যে বিদ্যুতের ব্যবহার কমাতে পারি, আমরা জ্বালানির ব্যবহার কমাতে পারি আমরা, এবং যেটি পরিবেশ বন্ধু গাছ, সেই গাছের রোপণ এবং যে গাছগুলো এখনও বেঁচে আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা, সেটির জন্য আমরা আরও বেশি ভূমিকা রাখতে পারি। এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ, যে যাতে আমার উদ্যোগে, আমার সিদ্ধান্তে, আমার আর কোনো কার্যক্রমে যাতে সবুজ প্রাধান্য পায়, পরিবেশ প্রাধান্য পায়, আমি যে স্তরেই থাকি না কেন, আমি যে কাণ্ডের মধ্যে যুক্ত থাকি না কেন, আমার সেই কর্ম উদ্যোগে যাতে পরিবেশ প্রাধান্য পায়, সবুজ প্রাধান্য পায়, আমার প্রত্যেকটা স্টেপে যাতে, আমার প্রত্যেকটা সিদ্ধান্তে যাতে আমি পরিবেশ বিধ্বংসী বা পরিবেশের ক্ষতি সাধন করে সেটির বিরুদ্ধে আমার দায়িত্বগুলো বা আমার কার্যক্রমগুলো থাকে। আমি যখন লাইটের সুইচ অন করছি, তখন আমি ভাবি
যে এটি কতটা পরিবেশ সম্মত হচ্ছে, আমার প্রয়োজনকে কতটা মিট করছেন, নাকি আমি এটাকে না জ্বালিয়েও আমি আমার কাজ আমি সম্পাদন করতে পারি। ন্যাচার বেস সলিউশনগুলোকে যত বেশি নিজের মধ্যে আত্মস্থ বাড়ানো, নিজের চর্চার মধ্যে রাখা, যাতে আমরা প্রকৃতির সহায়তা নিয়ে আমরা আমাদের জীবনযাপন করতে পারি। এবং যত আর্টিফিশিয়ালস আছে যেগুলো আসলে পরিবেশের জন্য হুমকি, সেগুলোকে সরিয়ে রেখে যাতে আমরা প্রকৃতির নির্ভর, প্রকৃতি বান্ধব জীবনযাপনে নিজেদের অভ্যস্ত করতে পারি। এটি যত বেশি মাত্রায় আমরা করতে পারবো, তত বেশি আমরা ভবিষ্যৎ ঝুঁকি হ্রাস করতে পারবো। পাশাপাশি প্রকৃতির সাথে বেড়ে ওঠার জীবনযাপন করার একটা অভ্যস্ততা নিজেদের মধ্যে তৈরি করতে পারবো, যেটি আসলে যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের জীবনযাপন অনেক সহজ করে ফেলবে। এবছর গরমে সকলের অবস্থা খুবই খারাপ। হিট রেজিলিয়েন্সের ক্ষেত্রে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি? সংকেন্দ্রিক যদি কিছু ছোটো ছোটো উদ্যোগ আমরা এই 1-2 বছরে যেটা নিয়েছি সেটার ব্যাপারে বলি, নিশ্চয়ই আপনি খুশি হবেন শুনে। আমরা যে রুমটা এখন বসে কথা বলছি, সেই রুমের সিলিং হাইট হয়তো বা 10 ফিট বা 11 ফিট বা 9 ফিট এরকম। কিন্তু এই শহরে অনেক নিউ লেবার আছেন যারা বিভিন্ন কারণে এই শহরে থাকতে বাধ্য হচ্ছেন। তাদের ঘরের সিলিংগুলো কিন্তু তাদের মাথার হাইট থেকে হয়তো বা 1 ফিট উচ্চতেও না। যারা আমরা যাদেরকে বস্তিবাসী বা বস্তিতে যারা থাকছেন, তারা আদৌ ঘরে থাকতে পারছেন কিনা, তারা রাতে ঘরে ঘুমাতে পারছেন কিনা। কারণ এই ঘরগুলোর চাল টিনের চাল, নিচে সিলিং দেওয়ার সুযোগ নেই, সরাসরি সূর্যের আলো টিনের চালে যেয়ে পড়ছে। এবং আমরা পুরো 15টি বস্তি খুঁজে আমরা 5,600 বড় গাছ, যেগুলো তাপমাত্রা শোষণ করতে পারে, গত বছর আমরা এই গাছগুলো আমরা রোপণ করেছি। আলহামদুলিল্লাহ এই বছর 1 বছরেই অনেক গাছপালা চাল ছুঁয়েছে, অনেক গাছপালা আরেকটু বড় হয়েছে। আমরা বিভিন্ন জাতের প্রায় 46টা জাতের আমরা গাছ রোপণ করেছি এক একটা বস্তিতে। পাশাপাশি আমরা গত 4-5 বছর আরেকটি চমৎকার কাজ করেছি। আমরা ঢাকার নর্থ অ্যান্ড ঢাকা সাউথে আমরা একটা বৃক্ষ সমানি করেছি। এখানে আমরা গোড়ার চেষ্টা করেছি যে ঢাকায় মানুষের বিপরীতে কী পরিমাণ গাছ আছে, কোন এলাকায় কী পরিমাণ গাছের চাহিদার প্রেক্ষিতে কতগুলো গাছ আছে এবং কতগুলো গাছ প্রয়োজন। আপনার এবং গ্রিন সেভার্সের উল্লেখযোগ্য অর্জনগুলো কি কি? অর্জন আছে কিনা জানি না, তবে তৃপ্তি আনন্দ আছে। আমরা যখন এই উদ্যোগ শুরু করেছিলাম তখন আমরা যখন মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করতাম, মানুষ বিশ্বাস করতে চাইত না যে ছাদ বাগান করা সম্ভব, ছাদ বাগানে ফল সবজি ফলানো সম্ভব। এখন হচ্ছে মানুষজন সাফল্যের সাথে করছেন, এটি একটি অর্জন নিশ্চয় করে। আমরা দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে প্রথমে উত্তর সিটি কর্পোরেশন টিটিপি রাজি হলো যে হ্যাঁ, তারা তাদের বাসিন্দাদের যাদের ছাদ বাগান আনছে তাদের প্রতি ট্যাক্স থেকে 10% একটা ট্যাক্স রিবেট তারা। শুধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন না, সারা বাংলাদেশেই যত নগর আছে যেখানে ছাদ বাগান হবে তাদের হোল্ডিং ট্যাক্স থেকে 10% কর রেয়াতের একটা সুযোগ এখন তৈরি হয়েছে। আমরা যতটুকু জানি আপনি অশোকা ফেলোশিপ পেয়েছেন, জাতীয় কৃষি পদক পেয়েছেন, জাতীয় পরিবেশ পদক পেয়েছেন। এরকম পদক আপনার জীবনে অনেক রয়েছে, এ বিষয়ে যদি কিছু বলতেন। আমি অত্যন্ত আনন্দিত যে কোনো প্রাপ্তি আরও আনন্দিত করে, আরও উৎসাহিত করে। প্রাপ্তিযোগ নিশ্চয়ই যেমনটা বলছিলাম যে ভালো লাগে, বস্তুরি করে কাজের প্রতি আরও আগ্রহী করে তোলে। ভালো লাগে যখন পুরস্কারের খবর শুনি, মনে হয় যে আমি যে সামান্য কাজটি করছি সেটি মূল্যায়িত হচ্ছে। এবং বিশেষ করে যে পরিস্থিতিতে একটি ভিন্নধর্মী উদ্যোগকে জনপ্রিয় করার জন্য চেষ্টা বা আমার মতো করে সংগ্রাম করছিলাম, এবং সেটি যখন সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়, তখন মনে হয় যে আমি ভুল করিনি। আমার যে চিন্তাটি ছিল সেটি ভুল ছিল না, এবং আমি হয়তো বা ঠিক কাজটি করছিলাম। যারা ছাদ কৃষি করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? সহজ পরামর্শ, মন দিয়ে করেন, পাগলের মতো করেন, সব ছেড়ে ছড়ে দিয়ে করেন। এটি আনন্দের বিষয়। এটি 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 আপনাকে পুরোদস্তর নববিশ্ব বানিয়ে ফেলবে, এবং এটি একটি চৌম্বকীয় মোহনীয়তায় পরিপূর্ণ ছাদ কৃষি। যারা একবার শুরু করেন তারা এই বলে থেকে বেরোতে পারেন। তারা ঘুরতেই থাকেন, এই বলে তারা ঘুরপাক খান। এবং অসংখ্য মানুষ আমি মনে করি নগরের যারা উদ্যোগী, সবুজ প্রেমী,
তারা এই বড় ঘুরপাক খাক এবং সমস্যা বুঝুক। আপনি তো সিএসআর উইন্ডো বাংলাদেশের সহ প্রতিষ্ঠাতা। দেশের উন্নয়নে সিএসআর উইন্ডো বাংলাদেশ কী ধরনের কাজ করছে? আমরা সিএসআর উইন্ডো বাংলাদেশ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কর্পোরেটদেরকে সমাজের প্রতি আরও দায়বদ্ধ করবার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে তারা সমাজের বিভিন্ন প্রান্তরের ছোট ছোট যে সামাজিক উদ্যোগগুলো আছে সেগুলোকে পৃষ্ঠপোষকতা করতে পারেন। তাদের মাধ্যমে যাতে সামাজিক উদ্যোগগুলো আরও জোরালো হয় এবং বিশেষ করে তারা যাতে আরও উৎসাহী হন। একটা হেলদি কম্পিটিশন যেন তৈরি হয় কর্পোরেটগুলোর মধ্যে, যে তারা তাদের ব্যবসার পাশাপাশি কে কত বেশি সামাজিক কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে, সেই ভাবনাকে সিএসআর উইন্ডোর বিশিটা করা। আপনার এবং গ্রিন সেভার্সের ভবিষ্যৎ পরিকল্পনা কি? সত্যি কথা বলতে চাই যে একটা নতুন প্রজন্ম তৈরি হোক যারা সবুজ মানুষ হবে, এটা খুব দরকার নেই। আমরা একটা উদ্যোগ গ্রিন সেভার্স আসলে কিছুই না। এত মানুষের বিপরীতে, এত জ্ঞানী মানুষের বিপরীতে আসলে এরকম উদ্যোগ কিছুই না, কোনো ভূমিকায় রাখতে পারবে না যদি মানুষ উদ্যোগী না হয়, যদি মানুষ সচেতন না হয়, যদি মানুষ দায়িত্ব নিতে না পারে। এবং এই মানুষকে বোঝানো কঠিন, যতটা সহজ একটা ছোট বাচ্চাকে বোঝানো। এই যে আমি এত দৌড়ে দৌড়ে যে এত প্রত্যন্ত অঞ্চলের স্কুলের প্রোগ্রাম করি, কেন করি? আমার একটাই চাওয়া যে ছোট বাচ্চাগুলো, আমি দেখেছি, আমি কোনো একটা ছোট বাচ্চাকে শুধুমাত্র কথা বলে চোখে পানি বের করতে পেরেছি। মানে গাছপালা নিয়ে, পরিবেশ প্রকৃতি নিয়ে কথা বলেছি, বাচ্চাদের চোখে পানি বের হয়ে গিয়েছে। কিন্তু একটা বড় বাচ্চাকে, আপনাদের মতো বাচ্চাদেরকে আসলে মানে কোনো কিছু বলেই তারা আমাকে পাগল বলে।